আমরা শুরু করছি WBHA টেস্ট পেপার এইচএস টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 3 বায়োলজিতে। সেখানে আমরা ফার্স্ট এমসিকিউ দেখতে পাচ্ছি, ক্লিষ্টগামী বা অনুন্মিলনের কারণ হলো। আমরা জানি ক্লিষ্টগামী বা অনুন্মিলন কাকে বলা হয়, যদি পুষ্প প্রস্ফুটনের পূর্বে বা ফুল কুড়ি অবস্থাতেই যদি পরাগযোগ সম্পন্ন করে তখন সেই ঘটনাকে বলা হয় কি ক্লিষ্টগামী। তাহলে এখানে কারণ যদি দেখি তাহলে অপশানগুলোর মধ্যে থার্ড অপশন আছে, ফুলগুলিতে কুড়ি অবস্থায় পরাগযোগ ঘটে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ভ্রূণ জরায়ুর গাত্রে যে দশায় রোপিত হয় সেটি হলো। আমরা জানি কি মরুলা কীভাবে সম্পন্ন হচ্ছে, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা দশা, এবং সেখান থেকে আমাদের ভ্রূণ পর্দা গঠিত হয়ে আমরা পরিণত হচ্ছি। তো এখানে কথা হচ্ছে যে ব্লাস্টোসিস্ট দশা বা ব্লাস্টুলা দশা যেটা, সেই দশাতেই কিন্তু আমাদের ভ্রূণ জরায়ুর গাত্রে রোপিত হয়। সো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি। থার্ড কোশ্চেনে যদি দেখি, পুং বন্ধাত্বের কারণ হলো। পুং বন্ধাত্ব বলতে এখানে পুরুষের ক্ষেত্রে বোঝাচ্ছে এবং মানুষের ক্ষেত্রে। এখানে অপশনগুলোর মধ্যে ফ্যালোপিয়ান নালীর কথা বলা হয়েছে। ফ্যালোপিয়ান নালী কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা যায় না, এটা স্ত্রীদের জননতন্ত্রের একটা অন্যতম অংশ। পুরুষদের ক্ষেত্রে অ্যাজিওস্পার্মিয়া এবং ক্রিপ্টার্কিটিজম দুটোই দেখা যায়। অ্যাজিওস্পার্মিয়া কি না, যখন কি হচ্ছে সিমেন বা বীর্যের মধ্যে স্পার্মের সংখ্যা অপেক্ষাকৃত অনেক কম হয় তখন সেই ঘটনাকে বলা হয় অ্যাজিওস্পার্মিয়া। আর ক্রিপ্টার্কিটিজম কি, যদি শুক্রাশয় উদর গহ্বর থেকে শুক্রতলিতে নেমে আসতে না পারে তাহলে সেখানে কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ কি আছে স্পার্মাটোজেনেসিস ব্যাহত হবে। কারণ কি, টেস্টোস্টেরন কিন্তু উদর গহ্বরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে ক্রিয়া করতে ব্যাহত অর্থাৎ ক্রিয়া করতে পারে না, যার কারণে কিন্তু আমাদের শুক্রাণু উৎপাদন হয় না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি লাস্ট অপশন ডি, বি ও সি উভয়। পরে আমরা 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাবের সময়কাল হলো। এটার অ্যান্সার হবে সিনোজেইক। আমরা যদি দেখি বিভিন্ন প্রাণীর আবির্ভাবের কাল, সেখানে আমরা কি দেখতে পাবো, স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয় সিনোজেইক যুগে। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, ডিএনএ হেলিক্সকে প্যাঁচাতে বাধা দেয়। আমরা যদি রেপ্লিকেশন প্রক্রিয়া আমরা পড়েছি আমাদের ফার্স্ট ভিডিও যেটা ছিল পার্ট 1 SAQ1-এর যে কোশ্চেনগুলো আমরা করেছিলাম, সেটা হচ্ছে কি মানে ডিএনএ রেপ্লিকেশন। সেখানে একটা কোশ্চেন ছিল ডিএনএ রেপ্লিকেশনের ধাপগুলিকে লেখো। তো তার মধ্যে একটা ছিল কিন্তু ডিএনএ হেলিক্সকে কি হচ্ছে, অর্থাৎ ডিএনএ যে তন্ত্রী সেটাকে যখন হেলিকেজ এনজাইম কেটে দিচ্ছে অর্থাৎ সেপারেট করে দিচ্ছে, তখন কিন্তু এসএসবি প্রোটিন বা এসএসবিপি সেটা কিন্তু তাদেরকে পুনরায় যুক্ত হতে বা জোট বাঁধতে বাধা দিচ্ছে। তো এখানে অ্যান্সার আমাদের হবে থার্ড অপশন এসএসবিপি। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে, সেখানে হচ্ছে কি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন জোড়টি পলিজেনিক ইনহেরিটেন্সের উপযুক্ত উপাদান। আমরা পলিজেনিক ইনহেরিটেন্স পড়েছি মেন্ডেলিয়ান জেনেটিক্সের ক্ষেত্রে। সেখানে পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলা হয় না, যখন অনেকগুলো জিন একত্রে ক্রিয়া করে একটা বৈশিষ্ট্যকে নির্ধারিত করে বা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তো এই পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো মানুষের উচ্চতা এবং গায়ের রং, মানুষের যে বিভিন্ন রকম হাইট হয়, কারো বাবা মা খুব বেটে অথচ ছেলে খুব লম্বা, ওটা হচ্ছে বাবা খুব লম্বা মা খুব বেটে, কিন্তু তারপরে ছেলে কি হচ্ছে লম্বা হয়েছে, বা ছেলে মাঝারি সাইজের হতে পারে বা ছেলে বেটেও হতে পারে। তো এই যে বিভিন্ন হাইটের হচ্ছে, বাবা মা যেমনই হোক না কেন সেটা কিন্তু অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলেই কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে বা বিভিন্ন হাইটের হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, ডারউইনের ফিঞ্চ কোনটির প্রকৃষ্ট উদাহরণ। আমরা জানি ডারউইন যে ঘটনাটার উপরে কাজ করেছিল সেটা হচ্ছে কি বিবর্তন, এবং সেই বিবর্তনের ইতিহাসে তিনি কিন্তু গ্যালোপ্যাগোস নামক দ্বীপপুঞ্জে গিয়েছিলেন এবং সেখানে ফিঞ্চ পাখিদেরকে নিয়ে তিনি গবেষণা করেছিলেন। তো তার সেই ফিঞ্চ পাখিগুলোর মূল যে বৈশিষ্ট্য তিনি দেখেছিলেন অভিযোজিত বিকিরণ। অভিযোজিত বিকিরণ ঘটনাটা কিন্তু সেখানে দেখতে পেয়েছিলেন, ব্রুড প্যারাসাইটিজমও সেখানে দেখা যায়। কিন্তু তবুও অভিযোজিত কেন হবে, অভিযোজিত বিকিরণের ইংলিশ হচ্ছে ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন বা অ্যাডাপটেটিভ ডাইভার্জেশন। সেখানে ঘটনাটা কি হয়, যেমন আমরা এখানে ডাইভার্জেন্ট বা বিকিরিত রশ্মিগুলো, অর্থাৎ যেটা হচ্ছে কি অপসারী রশ্মিগুচ্ছ বলা হয়, সেটা কি হচ্ছে একটা অবস্থান থেকে ভিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ বিজ্ঞানী ডারউইনের মতে যে গ্যালোপ্যাগোস দ্বীপপুঞ্জ যেটা, সেটা আগে একটাই দ্বীপ ছিল, কিন্তু পরবর্তীতে কোনো কারণে, কোনো ভৌগোলিক কারণে সেটা পৃথক পৃথক দ্বীপে পরিবর্তিত হয় এবং তার জন্য তাদের ভৌগোলিক পরিবেশ আলাদা হয়ে যাওয়ায় তারা ভিন্ন ভিন্নভাবে অভিযোজিত হয়েছে। তো এটাই হচ্ছে কি না এক্সাম্পল হবে কি অভিযোজিত বিকিরণের। ওকে, পরের কোশ্চেন বলছে, মুরগির একটি ভূমধ্য সাগরীয় ব্রিড হলো। যদি আমরা দেখি মুরগির একটি ভূমধ্য সাগরীয় ব্রিড, তাহলে সেখানে অ্যান্সার হবে কি মিনরকা। পরের কোশ্চেন হচ্ছে, বায়ো এনার্জি প্রাপ্ত হয় কোথা থেকে পাওয়া যায় না বায়োমাস থেকে। আমরা জানি বায়ো এনার্জি বায়োমাস থেকে পাওয়া যায়। আরএনএ থেকে ডিএনএ প্রস্তুতিতে কোন উৎসেচকটি প্রয়োজনীয়। আমরা জানি আরএনএ থেকে ডিএনএ
এটা কিন্তু কেবলমাত্র কিছু রেট্রো ভাইরাসের ক্ষেত্রেই দেখা যায়, অন্য কারো ক্ষেত্রে এই প্রক্রিয়া দেখা যায় না। কারণ কি সমস্ত ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রাল ডগমা অনুসারে বা কেন্দ্রীয় তত্ত্ব অনুসারে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন উৎপাদন হয়। এখানে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে। আর এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচক, অর্থাৎ অপশন হবে ডি। ওকে, পরের কোশ্চেন বলছে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের ঘটনাকে কি বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে অপশন আছে, প্রত্যেকটাই সিমিলার টার্মস, কিন্তু অ্যান্সার হবে আমাদের স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কি, টোটাল প্রক্রিয়াটা শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদন হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় কি স্পারমাটোজেনেসিস। স্পারমিওজেনেসিস কি না, শুক্রাণু কিন্তু মিওসিস প্রক্রিয়ায় স্পারমাটিড গঠন করার পর সেই স্পারমাটিডের লেজ গঠন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। থার্ড অপশন যেটা আছে স্পারমাটোসাইটোজেনেসিস, সেটা কি না, স্পারমাটোগোনিয়াল কোষ থেকে প্রাইমারি স্পারমাটোসাইট গঠিত হওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ বিভাজিত এবং বিভেদিত হয়ে সেটা যখন কি হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট কোষে পরিণত হচ্ছে, তখন সেটাকে বলা হয় কি স্পারমাটোসাইটোজেনেসিস। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখি, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। সাইলেন্ট ভ্যালি একটা কি হচ্ছে বিশাল জীব বৈচিত্র্যের একটা কারখানা বলা যেতে পারে। এখানে প্রচুর জীব বৈচিত্র্য দেখা যায়, প্রচুর প্রজাতির জীব এখানে অবস্থান করে। তো সেই সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত না, কেরল নামক রাজ্য আছে, সেই কেরল রাজ্যে অবস্থান করে। উদ্ভিদ মূলরম দিয়ে মাটির যে জল শোষণ করতে পারে, উদ্ভিদ মূলরম দিয়ে কিন্তু মাটি থেকে সমস্ত জলকে সংগ্রহ করতে পারে না। এখানে যতগুলো নাম বলা আছে সবগুলোই কিন্তু ভূগর্ভস্থ জল, অর্থাৎ মাটির নিচে অবস্থান করে। কিন্তু কেবলমাত্র কৈশিক জল যেটা আছে, অর্থাৎ মাটির ছিদ্রগুলোর মাঝে মাঝে যে জল উপস্থিত থাকে, সেটাই কিন্তু উদ্ভিদ মূলরমের সাহায্যে সংগ্রহ করতে পারে বা শোষণ করতে পারে। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হলো। ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া এর উদাহরণ আমরা আগের মডেল কোশ্চেন সেটে করেছি। সেখানে আমাদের ছিল কি মিথজীবিতা। তো এখানে আমরা দেখতে পাবো মিথজীবিতা হচ্ছে একটা প্লাস প্লাস ইন্টারেকশন, অর্থাৎ এই ক্রিয়ায়, এই আন্তঃক্রিয়ায় উভয়ই উপকৃত হয়। উভয়ই, যে প্রজাতি দুটো অংশগ্রহণ করে এই আন্তঃক্রিয়ায় তারা উভয়ই উপকৃত হয়, তাই এটাকে বলা হয় প্লাস প্লাস ইন্টারেকশন বা মিথজীবিতা বলা হয়ে থাকে। পরজীবিতাতে কি হবে, একজন উপকৃত হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে, প্লাস মাইনাস হবে। সহজীবিতাতে কি হবে, একজন উপকৃত হবে কিন্তু অন্যজনের ক্ষেত্রে কোনো প্রফিট বা লস থাকবে না, অর্থাৎ প্লাস জিরো হবে। আর অ্যামেনসালিজমের ক্ষেত্রে কি হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে আর অন্যজনের কোনো প্রফিট বা লস থাকবে না, অর্থাৎ মাইনাস জিরো হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের ইন্টারাকশনগুলো ছিল। তো এইটা আমরা কি করলাম, মডার্ন কোশ্চেন সেট 3 বায়োলজি সলভ করলাম। এরপর তোমরা পড়াশোনা করতে থাকো, সামনে পরীক্ষা এগিয়ে আসছে। পরীক্ষা হোক বা না হোক, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। সবাই সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো, অযথা বাইরে বেরোবে না, ভালো থেকো। বাই, পর দেখা হবে পরের ভিডিওতে।